বিনিয়োগ সম্মেলনে বিদেশি প্রতিনিধিদের ব্যাপক সাড়া। কিছুক্ষণ পর বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। উদ্বোধন করবেন স্টারলিংক ইন্টারনেট সেবার পরীক্ষামূলক যাত্রা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র লাভজনক বাণিজ্য সম্পর্ক গড়তে সহায়তা করবেন মার্কিন ব্যবসায়ীরা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। শুল্ক চুক্তির সুযোগ আছে জানালো হোয়াইট হাউস। কাল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নেবে প্রায় ২০ লাখ শিক্ষার্থী। জুলাই আহত পরীক্ষার্থীরা পাবে বিশেষ সুবিধা। প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণ পর বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন তিনি। এছাড়াও স্টারলিংকের ইন্টারনেট সেবার পরীক্ষামূলক যাত্রা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের তৃতীয় দিনের বিজনেস সামিটে ডক্টর ইউনূস বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন। স্টারলিংকের ইন্টারনেট সেবার পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এর মাধ্যমে মহাকাশ ভিত্তিক কৃত্রিম উপগ্রহের ইন্টারনেটের ব্যবহারের এগিয়ে যাবে বাংলাদেশ। এই নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহী। যাচ্ছি তার কাছে। বিনিয়োগ সম্মেলনের যে মূল ভেন্যু সেখানে ইতোমধ্যে প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মূলত সেখানে আজকে বক্তব্য রাখবেন। বিদেশি যারা ইনভেস্টর যারা এখানে এসেছেন, যারা বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী অথবা বাংলাদেশে তারা ব্যবসার জন্য যারা বিভিন্ন ধরনের সহযোগিতা চেয়ে আসছিলেন এতদিন, তারা আসলে কিভাবে উপকৃত হতে পারে তাদেরকে, সে উদ্দেশ্য প্রধান উপদেষ্টা আজকে বক্তব্য রাখবেন। আপনি জানেন যে 3 দিন ব্যাপী যে চলছে, আজকে 4 দিন ব্যাপী যে বিনিয়োগ সম্মেলন, তার আজকে তৃতীয় দিন। এই তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের যারা প্রতিনিধিরা এখানে এসেছেন তাদেরকে তিনি বাংলাদেশ কতটা বিনিয়োগ বান্ধব হয়েছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনিয়োগকে আরও স্থিতিশীল করতে কী কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে তিনি তা বিদেশি সব প্রতিনিধিদেরকে অবগত করবেন এবং তিনি তুলে ধরবেন তার পলিসি। আপনি জানেন যে গত 3 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বাংলাদেশে যারা এসেছেন এই বিনিয়োগ পরিস্থিতি দেখতে এবং যারা ব্যবসায়ী আগ্রহী, ইতিমধ্যে তারা অনেকেই তাদের ব্যবসার কথার আগ্রহ তারা কিন্তু জানিয়েছেন এবং অনেকেই মিলিয়ন ডলার তারা আগ্রহের আগ্রহ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই সুইজারল্যান্ডের ব্যবসায়ী প্রতিনিধি তারা নারায়ণগঞ্জের 2,500 তাদের জমি তারা ইতিমধ্যেই বরাদ্দ করেছেন, কিনেছেন এবং সেখানে তারা এখন পর্যন্ত প্রায় $100 মিলিয়ন ইনভেস্ট এসেছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি চীনের যে ব্যবসা প্রতিনিধিরা যারা রয়েছেন তারা মূলত মোংলা পোর্ট কেন্দ্রিক আরও একটি তারা তাদের এই ইকোনমিক জোন করার জন্য তারা প্রস্তাব করেছেন। কোরিয়ান যে প্রতিনিধি দলটি এসেছে তাদেরকে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন তারা মূলত তথ্য এবং প্রযুক্তিতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক ব্যবসায়ী প্রতিনিধিরা বড় বড় প্রতিষ্ঠানে তারা এসেছেন। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন মার্কিন ব্যবসায়ী জায়ান্ট এবং তাদের নেতৃত্ব ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তারা মূলত বাংলাদেশে কী ধরনের ব্যবসা তারা করতে চান, সেই পরিবেশ বাংলাদেশ সরকার তাদেরকে কতটুকু দিতে পারবে এবং তাদের সেই ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে হলে কি কি দরকার হবে সে বিষয়গুলো তাকে জানিয়েছে। মূলত এই 2 দিন বা 3 দিন 2 দিন ধরে বাংলাদেশে অবস্থান করা অথবা বাংলাদেশ পরিদর্শন করছেন, বাংলাদেশের ইকোনমিক্যাল জোনগুলো পরিদর্শন করছেন। পাশাপাশি বাংলাদেশের যে ব্যবসায়িক পরিবেশ তাদেরকে যেভাবে অবগত করা হচ্ছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সামগ্রিক দিক থেকে আজকে একটা ব্রিফ করা হবে, যে ব্রিফের মাধ্যমে আসলে তারা এই গত 2 দিনে যে সমস্ত সমস্যা সম্ভাবনা বা তারা যে বিষয়গুলো তারা দাবি করে আসছেন ব্যবসা করতে হবে যে পরিবেশটি দরকার, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আজকে সেগুলো আশ্বস্ত করা হবে। এবং আপনি জানেন যে ইতিমধ্যে জ্বালানি নিয়ে একটি নীতির প্রয়োজন ছিল, কারণ বিদেশি ইনভেস্টরদের জন্য প্রধান প্রয়োজন ছিল জ্বালানি। গতকালকে কিন্তু সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে নতুন জ্বালানি নীতি সরকার ঘোষণা করবে। পাশাপাশি আজকে বাংলাদেশের জন্য বড় একটি খবর, সেটা হচ্ছে যে স্টারলিংকের যে ইন্টারনেট সেবা সেটির আজকে পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে বাংলাদেশে। এই পরীক্ষামূলক ব্যবহারের মাধ্যমে যদি বাংলাদেশ সেটিকে চায় বা স্টারলিংকের সাথে যে ইন্টারনেট সেবা তার সঙ্গে যদি বাংলাদেশ চুক্তিবদ্ধ হয়, তাহলে বাংলাদেশ ইন্টারনেট বেসড গোটা পৃথিবীব্যাপী যে ধরনের ইকোনমিক্যাল সোর্স
রিসোর্স রয়েছে তার সঙ্গে বাংলাদেশ যুক্ত হতে পারবে এবং বাংলাদেশের ইন্টারনেটের গতি শহর এবং গ্রামে একই রকমভাবে থাকবে। পাহাড়ি অঞ্চলগুলোতে ইন্টারনেটের যেই গতি তার স্বাভাবিকতা থাকবে, পাশাপাশি ফ্রিল্যান্সারদের জন্য নতুন এক দুয়ার উন্মোচিত হবে। গতকাল কিন্তু আমরা বাংলাদেশ নাসার সঙ্গেও কিন্তু চুক্তিতে আবদ্ধ হয়েছে। আজকে প্রধান উপদেষ্টার দিক নির্দেশনামূলক বক্তব্য থেকে বিনিয়োগকারীরা ইনভেস্টররা আরও বেশি আগ্রহী হবে এবং বাংলাদেশে তারা বিনিয়োগ করতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, সেই বক্তব্যই আজকে আসলে দেওয়া হবে। এই ছিল আমার কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে লাভজনক বাণিজ্য সম্পর্ক গড়তে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন ব্যবসায়িক প্রতিনিধি দল। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল। শুল্ক ইস্যুতে আলোচনার মাধ্যমে বাংলাদেশ নিজেদের অবস্থান তুলে ধরবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়। এদিকে হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়েও উঠে আসে বাংলাদেশের উপর চড়া শুল্ক আরোপের প্রসঙ্গ। চলতি মাসের শুরুতে তালিকা দেখিয়ে বাংলাদেশ সহ ১০০টি দেশের উপর চড়া শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহৎ রফতানি বাজারে এমন বাণিজ্যের বাধার খবরে নড়েচড়ে বসে অন্তর্বর্তীকালীন সরকার। গত সোমবার ট্রাম্পকে পাঠানো প্রধান উপদেষ্টার চিঠিতে ৩ মাসের জন্য ৩৭% শুল্ক প্রস্তাব স্থগিতের আহ্বান জানানো হয়। শুল্ক উত্তেজনার মধ্যেই ঢাকায় বসা বিনিয়োগ সামিটের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা, যেখানে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতৃত্ব দেন এক্সেলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছিলেন মেটা, ভিসা, শেভরন, উবার, বোয়িংয়ের মতো কোম্পানিগুলোর এক্সপার্ট কাউন্সিলের প্রতিনিধিরা। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে সহায়তার প্রতিশ্রুতি দেন প্রতিনিধি দলের সদস্যরা। আলোচনায় উঠে আসে শুল্ক প্রসঙ্গ জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবেক সহকারী সচিব নিশা দেশাই জানান, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। তাই তারা আশা করেন শুল্ক ইস্যুতে আলোচনার মাধ্যমে বাংলাদেশ তাদের নিজেদের অবস্থান তুলে ধরবে। এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়েও ওঠে বাংলাদেশের উপর চড়া শুল্ক আরোপের প্রসঙ্গ। বাংলাদেশ ও মাদাগাস্কারের মতো অর্থনীতির দেশের উপর বাড়তি শুল্ক আরোপের প্রভাব নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, একটি চুক্তিতে যাতে পৌঁছানো যায় সেজন্য মার্কিন প্রেসিডেন্ট আগামীতে যে কোনো দেশের সঙ্গে কথা বলতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র এমন কিছু দেশের উপর শুল্ক আরোপ করেছে যাদের অর্থনৈতিক অবকাঠামো বেশ দুর্বল, যেমন বাংলাদেশ ও মাদাগাস্কার। প্রেসিডেন্ট ট্রাম্প এসব দেশগুলোর সঙ্গে কিভাবে বাণিজ্য ঘাটতি ঠিক করতে চান? এসব দেশের টেক্সটাইল শিল্পকে সুরক্ষা দেয়া হবে কি? First of all, the reciprocal tariff rates that were implemented by country were focused on বিভিন্ন দেশ এতদিন যুক্তরাষ্ট্রের উপর আর্থিক ও অ-আর্থিক নীতি দ্বারা বাণিজ্য বাধা তৈরি করে রেখেছিল, যা দীর্ঘ সময় ধরে কার্যকর থাকায় যুক্তরাষ্ট্রের পক্ষে এসব দেশে রফতানি করা কঠিন হয়ে পড়ে। ভবিষ্যতের দিকে তাকিয়ে প্রেসিডেন্ট যে কোনো দেশের সঙ্গে কথা বলতে প্রস্তুত। যে দেশ ফোন করবে সে দেশের প্রশাসনের সঙ্গেই কথা বলবেন তিনি। বাণিজ্য চুক্তি করতে এরই মধ্যে অনেক দেশ যোগাযোগ করেছে। এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কাছে চিঠি পাঠান বাণিজ্য উপদেষ্টা। এতে ট্যারিফ লাইনের আগের ১৯০টি সহ ১০০টি পণ্যকে শুল্কমুক্ত করার বিষয়ে বাংলাদেশ ভাবছে বলে উল্লেখ করা হয়। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি চাপে থাকলেও আগামী বছর তা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটি তার হালনাগাদ প্রতিবেদনে বলছে ২০২৪-২৫ অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩.৯% এবং পরের বছর তা বেড়ে হবে ৫.১%। এডিবি ডেভেলপমেন্ট আউটলুক নামে প্রতিবেদনটির বাংলাদেশ অংশ আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির ঢাকা কার্যালয়ে প্রকাশ করা হবে। এতে বলা হয়, চলতি অর্থ বছরের সার্বিক মূল্যস্ফীতি 10.2% হলেও আগামী বছর তা 8.8% নেমে আসবে। রাজনৈতিক অস্থিরতার জেরে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয় চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি কম হওয়ায় পূর্বাভাস দিচ্ছে এডিবি। তবে আগামী অর্থ বছরে বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় ঘুরে দাঁড়াবে অর্থনীতি। নির্বাচনকে কেন্দ্র করে খরচ বৃদ্ধি ও রাজনৈতিক উত্তেজনা, প্রাকৃতিক দুর্যোগ এবং যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে।
গত অর্থ বছরের 12 মাসে প্রায় $24 বিলিয়ন প্রবাসী আয় এলেও চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে এসেছে $21.5 বিলিয়ন। এমন প্রেক্ষাপটে ব্যাংকগুলো বলছে ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরার কারণেই প্রবাসী আয় বাড়ছে। প্রবীণ অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতি অন্তর্বর্তী সরকারের আমলে ভারতীয় হুন্ডি ব্যবসায়ীরা সংকুচিত হওয়ায় বৈধ চ্যানেলের ব্যবহার বাড়ছে। 2023-24 অর্থ বছর জুড়ে মাসভিত্তিক আয় ছিল গড়ে কম বেশি $2 বিলিয়ন বা $200 কোটি রেমিটেন্স। কিন্তু আগস্টে পট পরিবর্তনের পর থেকেই চমক লাগে প্রবাসীদের পাঠানো অর্থে। ঊর্ধ্বমুখী ধারায় যা মার্চে সব রেকর্ড ছাপিয়ে দাঁড়ায় $3 বিলিয়ন। ব্যাংকগুলো জানায় বিগত সময়ে রেমিটেন্স যতটা এসেছে তার তথ্য সঠিক সময়ে প্রকাশেও দ্বিধা ছিল বাংলাদেশ ব্যাংকের। বর্তমানে সুশাসন ফেরায় আশান্বিত করছে প্রবাসী আয়। আগে আমরা দেখতাম যে আপনার রেমিটেন্স হয়তো দেখা গেল ওখান থেকে পাঠাইছে, একদিন পরে ক্রেডিট হয়েছে, 2 দিন পরে ক্রেডিট হয়েছে। এখন আসলে কোনো ব্যাংকগুলো সবগুলো ব্যাংকই সবাই কিন্তু আপনাকে অটোমেটেড একবারে যে আপনার যে আমাদের সিস্টেমগুলো টাকা ওখানে জমা হয়ে যাচ্ছে, বলা যায় একবারে রিয়েল টাইমে ক্রেডিট হয়ে যাচ্ছে। বিগত আওয়ামী সরকারের সময় সেন্ট্রাল ব্যাংকের নানা অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিতভাবে প্রভাব পড়েনি প্রবাসী আয়ে। এর নেপথ্যে গল্প রয়েছে হুন্ডি ব্যবসায়ীদের শক্তিশালী তৎপরতার। আর তথ্য বলছে এই মাফিয়াদের অপতৎপরতার পেছনে রক্ষা কবচ হিসেবে থাকে ক্ষমতায় থাকা বিভিন্ন রাজনৈতিক দলগুলো। মূলত ভারতীয় উপমহাদেশে এক শ্রেণীর মারোয়ারিদের মাধ্যমে হুন্ডি ব্যবসার গোড়াপত্তন হয় 20 শতাব্দীর শুরুর দিকে, যার মূল নিয়ন্ত্রক এখনো ভারতীয় এই ব্যবসায়ীরাই। আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক হয়েছে তিক্ত। এছাড়া অবৈধ ব্যবসায় পৃষ্ঠপোষকতা না পাওয়ায় তারা অনেকটা গুটিয়ে ফেলেছে কার্যক্রম। এতে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে বাধ্য হচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। ইন্ডিয়ান মারোয়ারিরা হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করে বাংলাদেশের ক্ষেত্রে, তারা আপাতত একটু হাত টান করে বসে আছে, নিয়ন্ত্রণ করে বা চালায় এবং নিয়ন্ত্রণ করে। তারা এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভিসা এবং অন্যান্য কারণে সংযোগ রাখছে না, যে জন্য এই ব্যবসাতে তারা নিজেরাই একটু আপাতত সংকুচিত হয়ে আছে। সেই কারণে বাংলাদেশি জনগণ, শ্রমিকরা তারা প্রপার চ্যানেলে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাচ্ছে। অন্যদিকে হুন্ডি আরও নিয়ন্ত্রণে বাণিজ্য খাতে যৌক্তিক শুল্ক নির্ধারণ ও প্রবাসীদের সুযোগ সুবিধা অব্যাহত রাখার কথা বলছেন এই অর্থনীতিবিদ। এখন যদি আমি শুল্ক লোকের ক্ষেত্রে একটু আমি আরও কমায় দিই, তারপরে বাইরে নেওয়ার ক্ষেত্রে আমি যদি এই স্কোপটা একটু বাড়িয়ে দিই, তাই না, তখন দেখা যাবে যে মানুষের সিস্টেমের বাইরে, কারণ আর তো আলটিমেটলি তো হুন্ডিতে একটু কস্ট বেশি হয়, তা আমি যদি আরও কম কষ্টে যদি আমি ফর্মাল চ্যানেল থেকে পাই, আমি নিব কেন? আর কিছু কিছু বিষয় আছে, ধরেন স্মাগলিং টাইপের যে বিষয়গুলো আছে, সেগুলো তো কখনো বৈধ করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের 9 মাসে প্রায় $17 বিলিয়ন প্রবাসী আয় দেশে আসলেও চলতি অর্থ বছরের একই সময়ে রেমিটেন্স এসেছে প্রায় $22 বিলিয়ন। অর্থের নিরাপত্তা নিশ্চিত ও হুন্ডি নিয়ন্ত্রণ করতে পারলে মার্চের প্রবাসী আয় প্রতি মাসেই মিলতে পারে বলে মত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ বিভিন্ন সরঞ্জাম। শিক্ষা বোর্ড বলছে প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে মনিটরিং টিম কাজ করছে। আর জুলাই অভ্যুত্থানে আহত পরীক্ষার্থীরা প্রয়োজন সাপেক্ষে বিশেষ সুবিধা পাবেন। শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি এবার ফেব্রুয়ারির পরিবর্তে এপ্রিল মাসে হচ্ছে পরীক্ষা। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এবারের এসএসসি পরীক্ষা অন্তর্বর্তী সরকারের সময়কালে প্রথম পাবলিক পরীক্ষা। পরীক্ষায় বসবে সারা দেশের 11টি শিক্ষা বোর্ডের 19,28,000 পরীক্ষার্থী। ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ আনুষঙ্গিক সরঞ্জামাদি। বসানো হয়েছে সিট নম্বর, নিশ্চিত করা হয়েছে কেন্দ্রের প্রয়োজনীয় নিরাপত্তা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা। খাতা, হিসাব কিতাব গণনা করা, বাছনা করা, এগুলো সব কাজ হয়ে গেছে। সিট ব্যবস্থাপনাও মোটামুটি গোছানো হয়ে গেছে। আন্তঃশিক্ষা বোর্ড বলছে নানা চ্যালেঞ্জ থাকলেও পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই জানিয়ে কর্তৃপক্ষ বলছে বিশেষ কোনো মহলের গুজব নিয়ে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রস্তুতি সেটা আমাদের সম্পন্ন এবং আমরা কনফিডেন্ট যে আমাদের এখনো পর্যন্ত কোনো ঘাটতি আমরা দেখছি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের নিজস্ব যে মনিটরিং আছে বা বিভিন্ন বোর্ড তাদের যে ভিজিলেন্স আছে, প্রত্যেকে অ্যালার্ট। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে আহত অনেক শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। তাই
পরীক্ষার হলে বসে লিখতে অক্ষম পরীক্ষার্থীরা প্রয়োজন সাপেক্ষে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য নির্ধারিত সুবিধা পাবেন। পরীক্ষার্থীরা যদি আসনে বসে হল রুমে পরীক্ষা দিতে সক্ষম না হয়, তাদের জন্য কী ব্যবস্থা করতে হবে সব নির্দেশনা জেলা প্রশাসকদেরকে দেওয়া আছে। তারা আহতের মাত্রা অনুযায়ী যার যে ব্যবস্থা করা দরকার পরীক্ষা সেইভাবে করবেন। অন্তর্বর্তী সরকারের প্রথম এই পাবলিক পরীক্ষায় গুজব প্রতিরোধ সহ সব ধরনের অপতৎপরতা রোধে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ শিক্ষাবিদদের। মাধ্যমিক পর্যায়ে অনেক কেন্দ্র নেবার প্রয়োজন পড়ে, যেগুলো সরকারের অনেক সময় অতিরিক্ত মাত্রায় নিরাপত্তার প্রয়োজন পড়ে। এবার পূর্ণ নম্বর পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে পরীক্ষাকে কেন্দ্র করে 13 মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে মোর্শেদুল আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। আজ তাকে আদালতে হাজির করা হবে। অভিযানে গিয়ে নিয়মিত হামলার শিকার হচ্ছে পুলিশ। গত 8 মাসে সারা দেশে মব তৈরি করে পুলিশের উপর 300-এরও বেশি হামলা হয়েছে। সাবেক পুলিশ প্রধান ও বিশ্লেষকরা বলছেন, পুলিশকে ঠিকমতো দায়িত্ব পালন করতে না দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে বাধ্য। পুলিশ সদর দপ্তর বলছে, মব তৈরি করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ও তাকে সেভ করতে যায়, আমরা আসলে ওই সময় আঘাতের শিকার হই। তদন্ত সারা শরীরে আঘাতের চিহ্ন আছে, পাশাপাশি আমার ডান হাতে একটা আঘাতের চিহ্ন আছে। ওইটা আপনার ডান হাতের কোনোটা ডিসপ্লেস হয়ে গেছে লাঠির আঘাতে। আসামি ধৃত করার পরে যে এরকম এত দুঃসাহস দেখে আসামি আমাদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে আসামি নিয়ে যাবে, এটা আমরা আসলে ভাবি নাই। শুধু এই 2 ঘটনায় নয়, পুলিশ সদর দফতরের তথ্য বলছে প্রায় দিনই হামলার শিকার হচ্ছে পুলিশ। গত 8 মাসে পুলিশের ওপর আক্রমণ হয়েছে 300-র বেশি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য এসব হামলাও বড় কারণ বলে মনে করেন এই আইন ও অপরাধ বিশ্লেষক। একটা দেশের প্রধান বিষয়টা হচ্ছে আইন শৃঙ্খলা, সেইটা যারা রক্ষা করে তারা হচ্ছে পুলিশ। যে সমস্ত পরিস্থিতির মুখোমুখি তারা হয়েছে, সেটা যদি আপনি ক্ষতিপূরণ না করেন, সেটাকে যদি আপনি অ্যাড্রেস না করেন, তাহলে পরে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়াটা খুব কঠিন। প্রশাসনিক পদক্ষেপ। পুলিশের কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়া তাগিদ সাবেক এই পুলিশ প্রধানের। এখন যারা ক্ষমতায় অধিষ্ঠিত আছেন, সেখান থেকে খুব কড়া মেসেজ থাকতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা করাটা কোনো শৈথিল্য চলবে না, দৃঢ়তা দেখাতে হবে এবং ফেস করতে হবে। অপরাধ নির্মূলে পুলিশ সদর দফতর বলছে, মব তৈরি করে হামলাকারীদের আর কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও দেখা যায় যে পুলিশকে তার দায়িত্ব পালন করতে দিতে কোনো ধরনের বাধা আসছে বা কেউ উদ্যত হচ্ছে, সেটি যথাযথ যে আইনি ব্যবস্থা সেটি তাৎক্ষণিকভাবে সেটি কিন্তু গ্রহণ করা হবে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নতিকরণের দাবিতে প্রতীকী পদযাত্রা কর্মসূচি চলছে। এই মুহূর্তে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম কক্সবাজার আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনায় 11 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তারই প্রতিবাদে এবং আমরা আজকে দেখছি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে 11 জন যুবক কিন্তু প্রতীকী পদযাত্রা কর্মসূচি পালন করছে। তারা সবাই কিন্তু কাফনের কাপড় পরে এসেছেন। সেই 11 জন আপনারা দেখতে পাচ্ছেন যে 11 জন মারা গেছেন, তাদের নাম সহ তারা কিন্তু সেই 11 জন যুবকই কিন্তু দাঁড়িয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এবং তারা কিছুক্ষণের মধ্যে তাদের যে পদযাত্রা সেটি কিন্তু তারা শুরু করবেন এবং এখান থেকে হেঁটে নতুন ব্রিজ পর্যন্ত যাবেন এবং এরপর তারা গাড়িতে করে মূলত কক্সবাজার যেতে যেতে যতগুলো উপজেলা পড়ে সব জায়গায় গণস্বাক্ষর যে কর্মসূচি হবে সেসব কর্মসূচিতে কিন্তু তারা অংশ নিবে। আসলে মূলত তাদের যে দাবিটি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লাইনে কিন্তু উন্নীতকরণ করতে হবে। আসলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সাম্প্রতিক সময়ের যে দুর্ঘটনা সেটি ছাড়াও কিন্তু বিভিন্ন সময় কিন্তু সেখানে ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় কিন্তু প্রতিদিনই কিন্তু আমরা দেখছি বিভিন্ন দুর্ঘটনায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং ঈদের দিনও কিন্তু চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় 5 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। তো বারবার যে এই ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে সেই কারণে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক সেই মহাসড়ককে 6 লাইনে উন্নীতকরণের দাবি জানাচ্ছেন এই 11 জন যুবক। তাদের যে আজকে পদযাত্রা কর্মসূচি, তাদের যে আজকের গণস্বাক্ষর কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে তারা আসলে জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু সরকারকে দাবি জানাবেন যাতে
কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক সেখানে যাতে দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয় সেই দাবিটুকুই আজকে জানাচ্ছেন চট্টগ্রামের এই 11 জন যুবক। গাইবান্ধা পলাশবাড়ি মহাসড়কে তুলসীঘাট বাজারে রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। এই মুহূর্তে তুলসীঘাট বাজারে আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। গাইবান্ধা সদরের তুলসীঘাট বাজারে কিছুক্ষণ আগে সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের একটি খুবই গুরুত্বপূর্ণ বাজার। এখানে আমরা দেখি যে প্রায় কিন্তু যানজট লেগে থাকে। এই যানজট যাতে না হয় এবং সড়কে যাতে মানুষ নিরবিচ্ছিন্নভাবে যাতায়াত করতে পারে, এই লক্ষ্য নিয়েই কিন্তু এই অভিযান চালানো হচ্ছে বলে সড়ক জনপথ সূত্রে আমাদেরকে জানানো হয়েছে। সড়ক জনপথ সূত্রে যেটি বলছে সেটি হচ্ছে এই এলাকায় কিন্তু এর আগেও জমি অধিগ্রহণ করা হয়েছিল। অধিগ্রহণকৃত জমির দুই পাশ দিয়ে কিন্তু বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। তারপরে এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন লোকজন কিন্তু তারা এখানে অবৈধ স্থাপনা গড়ে তোলেন। সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের জন্য কিন্তু দফায় দফায় তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল বলে প্রশাসন সূত্র জানিয়েছে। তারপরেও তারা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। তারা নিজ উদ্যোগে কিছু কিছু আমরা দেখছি অবকাঠামো সরিয়ে নিচ্ছেন। উচ্ছেদের খবর পেয়ে তারা অবকাঠামো সরিয়ে নিচ্ছেন। পাশাপাশি আজকে এই অভিযানে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা, সড়ক জনপথ বিভাগ এবং জেলা প্রশাসন কিন্তু যৌথভাবে আজ এই অভিযান পরিচালনা করছে। সড়ক জনপথ বলছে যে রাস্তার উপরে এবং দুই পাশে প্রায় অর্ধ শতাধিক এরকম অবৈধ স্থাপনা আছে, যেগুলো কিন্তু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা একটি সময় দিয়েছে যে 30 মিনিট, যদি এর মধ্যে না হয় তো তারা প্রশাসনিক ভাবে যেভাবে উচ্ছেদ অভিযান চালানো হয় সেভাবে তারা উচ্ছেদ অভিযান শুরু করবেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের খবর। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শুরুর আগে টানা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেল বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারানোর পর এবার পাকিস্তানের দলকে 167 রানে হারিয়েছে জ্যোতি বাহিনী। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে লাল সবুজের নারীরা। শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। নবম ওভারে ফিরে যান দুই ব্যাটার ইসমা তানজিম এবং শারমিন আক্তার। পরে ফারজানা পিঙ্কি এবং নিগার সুলতানা জ্যোতি মিলে হাল ধরেন দলে। দুজনে মিলে গড়েন 109 রানের জুটি। ব্যক্তিগত 50 রানে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান পিঙ্কি, আর 70 রানে আউট হন জ্যোতি। পরে দিলারা এবং জান্নাতুলের দৃঢ়তায় 276 রানের স্কোর গড়ে বাংলাদেশ। জবাব দিতে নেমে মারুফা এবং রাবেয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান এ দলের ব্যাটাররা। সর্বোচ্চ 32 রান করেছেন দোয়া মাজিদ। 109 রানে অল আউট হয়ে যায় স্বাগতিক নারীরা। দুটি করে উইকেট নেন মারুফা, রাবেয়া এবং ফাহিমা। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।